সিন্ড্রোমের ফলে সরকারের পারফরমেন্সেরও ঘাটতি দেখা দিচ্ছে। আমি শুধু একটা কথা বলতে চাই, যেহেতু আপনি আমার কথা বলেছেন যে ষড়যন্ত্র দেখতে পাচ্ছে, আমি ষড়যন্ত্র দেখতে পাচ্ছি না, কিন্তু আসলে ষড়যন্ত্র করলে বিএনপি করতেছে এরকম মনে হচ্ছে, সেটা পরে কথা বলবো। না, আচ্ছা, ওই আপনি দেখেন আমাদের, আপনি ডেটটার কথা বলি, যে ডক্টর ইউনূস একটা ধোঁয়াশার সৃষ্টি করলেন ডেট নিয়ে, যে আপনার দুইটা ডেট দিলেন, উনি ক্লিয়ার করলেন না, এবং কিভাবে নির্বাচনটা হবে তার একটা পরিষ্কার ধারণাও দিলেন না। আমরা কিন্তু প্রথমে বলেছি যে ন্যূনতম সংস্কার করে, অর্থাৎ নির্বাচন একটি সুষ্ঠু, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন করার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করে আমরা প্রথমে বলেছিলাম যৌক্তিক সময় যখন আপনারা ডেফিনেশন ছিলেন, তখন আমরা বললাম যে অগস্টের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব, এবং কেন সম্ভব সেটাও বললাম, যে এখন নির্বাচনের যে আপনার ভোটার লিস্টের হালনাগাদ এটা চলছে, এটা হয়তো 1 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। এখন নির্বাচন কমিশনকে আপনার স্ট্রেনথেন করবার জন্য নির্বাহী বিভাগ, ল এনফোর্সিং এজেন্সিস বিভাগকে যদি আপনি নির্বাচন কমিশনের কাছে ক্ষমতা প্রদান করেন, তাহলে এখন একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব। কারণ অতীতে 3 মাসে এরকম অন্তর্বর্তীকালীন সরকার আর তত্ত্বাবধায়ক সরকার, যে নামেই ডাকুন, ক্যারেক্টারকে একই, নিউট্রাল সরকার, অতীতে 3 মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব হয়েছে। আর আপনি যেটা বলছেন যে আপনি ষড়যন্ত্র বলছেন বিএনপি করছে, দেখেন আমাদের দেশের এই পরিবর্তনকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত কিন্তু ভালোভাবে নেয়নি। সেখান থেকে ষড়যন্ত্র, বিভিন্ন রকম অপপ্রচার চলছে আমাদের দেশে, অন্যায়ভাবে বলছে যে এথনিক ক্লিনজিং হচ্ছে, পলিটিক্যাল ক্লিনজিং হচ্ছে, রিলিজিয়াস ক্লিনজিং হচ্ছে। আরেকটা কথা বলি, দেখেন আমরা কিন্তু বলেছি যে আপনার এই পরাজিত মাফিয়া, এই মাফিয়া মাথা পালিয়ে গেছে, লেজ রয়ে গেছে। এই লেজে যারা রয়ে গেছে তারা প্রশাসন সহ বিভিন্ন জায়গায় পদায়ন হয়ে রয়েছে, এবং বিভিন্ন রকম প্রতিবিপ্লবী সিন্ড্রোম আপনারা দেখতে সরকার। সেজন্য আমরা বলছি যতদিন খুব দ্রুত যদি রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না হয়, তাহলে আমাদের অভ্যুত্থান ব্যাহত হয়ে যেতে পারে। আমাদের এই অভ্যুত্থান যাতে চেতনা, আমাদের অভ্যুত্থানের চেতনা ছিল কি, একটি রাইট টু ভোট। আমরা এই কথায় আসবো হেলাল ভাই, আপনি জুলাই আগস্টে নির্বাচন চান, মানে আপনারা? আমরা প্রথমে যৌক্তিক সময় বলেছিলাম, এখন বলছি জুলাই আগস্টের মধ্যে করতে হবে। এবং ডক্টর ইউনূস সরকারকে বলেছি, আপনি যে 2টা ডেট দিলেন, এই 2টা ডেটে আপনি কিভাবে নির্বাচন করবেন, কি কি সংস্কার করবেন, ডক্টর ইউনূসের দায়িত্ব না, ডক্টর ইউনূসের দায়িত্ব না, নির্বাচন কমিশন বলবে। আমার এটা বক্তব্য। নির্বাচন কমিশন দেখেন বলেন যে সরকার যখন বলবে তখন তারা নির্বাচন, সরকার বলে দিছে তো টাইমটা। এইবার নির্বাচন কমিশন 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস আগে ঠিকই বলবে। আপনারা একটু ধৈর্য ধরেন। নির্বাচন না, এখানে আমরা কিন্তু অধৈর্য ধরছি। আমরা দেশের আপনি এখন অগস্ট মাসে নির্বাচন চান, আমরা একটু মুভ ফরওয়ার্ড করতে না, অগস্টে নির্বাচন চান। অগস্ট মাসে নির্বাচন, এটা বন্যা, বর্ষা সবগুলোর মধ্যে। বন্যা বর্ষার মধ্যে কি মানুষ রাজনীতি মিছিল মিটিং করে না? এটা তো সে আপনি 4 মাস পরে হলে হবে না হালাল ভাই, 4 মাস পরে হলে হবে না। 4 মাস পরে হলে হবে না, এটা ডিসেম্বরে হলে হবে না, ভালো হবে না নির্বাচন। হ্যাঁ, কারণ যদি 4 মাস পরে না হয়, ডিসেম্বর দিকে হয়, তখন এত, আমি বললাম যে এই সরকারের পারফরমেন্সের যে ঘাটতি আছে, তিনি যে এই সরকার চালাতে পারছেন না, রুটিন ওয়ার্কটাও করতে পারছেন না, কত রকম এই সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার। মনে হচ্ছে না এই সরকারের কাছে যত দাবি দেওয়া মানুষের, এতদিন যারা 17 বছর বঞ্চিত ছিল, রিয়েলি তারা বঞ্চিত ছিল, তারা দাবি দেওয়া পেশ করতে শুরু করেছে, এবং সরকারের একটা অদক্ষতার কারণে কিন্তু এই দাবি দেওয়াগুলো শুরু হয়েছে। আপনি দেখেন 8ই আগস্টে যখন সরকার গঠন হলো, তার পরের দিনই সরকার ছাত্রদেরকে অটো পাস করার পারমিশন দিলেন, ছাত্রদের একটা আন্দোলনের ফলে। এই যে সরকারের অদক্ষ একটা আপনার সিদ্ধান্তের ফলে সমস্ত বঞ্চিত শক্তিগুলো এখন সরকারের উপরে, আপনি বলছেন যে সরকার অদক্ষ শক্তির জন্য। আচ্ছা, আমি সরকারের শক্তি এবং অনভিজ্ঞতা, অদক্ষ এবং অনভিজ্ঞতা, ঠিক আছে, আমি এগুলিতে আসবো পরে। আমার একটু কুইক, আপনার কাছে কি মনে হয় যে আমরা জুলাই আগস্টে যে আন্দোলনের সময় দেখেছি, সেই আন্দোলনের সময়তে শেখ হাসিনা সরকারের উৎখাতের জন্য সবাই একসাথে কাজ করেছে, সবাই নানা জায়গায় মানে যে যার জায়গা থেকে সাহায্য করেছে, কিন্তু এই সরকারের সমন্বয়করা বিশেষ করে যে শুধু জামায়াত শিবিরের কথা বলে, এটা কারণ কি? আপনাদের কথা কেন বলে না? হেলাল ভাই, আপনি যদি একটু ছোট করে বলেন, কোথায় গিয়ে সেটা আটকাইলো? আমাকে যদি বলতে হয়, দেখেন বাংলাদেশে আপনার আন্দোলন বা কোনো কৃতিত্বকে হাইজ্যাক করার একটা সিনড্রোম আমরা 71 সালেও দেখেছি, যেভাবে আওয়ামী লীগ
আপনার 71 সালের চেতনাকে হাইজ্যাক করে নিজেদের বলে চালিয়ে দিতে চেয়েছিল। এবারও আমি এরকম একটা 24-এর গণ অভ্যুত্থানে এরকম সিনড্রোম আমরা দেখতে পাচ্ছি। কিরকম দেখেন, এটা জুলাই গণ অভ্যুত্থান, কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানের পিছনে যে দীর্ঘ 17 বছরের মানুষের সংগ্রাম, রক্ত ক্ষয়, লড়াই সংগ্রামের যে ইতিহাস রয়েছে, সেই ইতিহাসটিকে ভুলে গিয়ে একটি বাইনারি কনফিউশন তৈরি করেছে যে 17 বছর না বাংলাদেশ কাঁপানো 34 দিন, এটা একটা বলেছে। আর একটা বলছে যে কে মাস্টার মাইন্ড, তারপরে বলছে যে ছাত্ররা আমাকে নিয়োগ করেছে। এই সমস্ত বাইনারি কনফিউশন, আমি সেটা মানলাম, কিন্তু ধরেন যে কোনো পলিটিক্যাল পার্টির মধ্যে বিএনপির কথা না বলে যে জামায়াতের কথা বলার কারণ কি? এটার কারণ কি একটা হইতে পারে যে বিএনপি কি শেষ মুহূর্তে এসেও 23-24 তারিখেও আসলে ভাবতেছিল যে আওয়ামী লীগ সরকারি রয়ে যাবে, তো সেই জন্য সে আর নতুন নিপীড়ন নির্যাতনের মধ্যে যেতে চায় না? না, এটা তো ঠিক না। আমাদের যে বৈষম্য বিরোধী যে ছাত্র জোট তৈরি হয়েছিল, সেই বৈষম্য বিরোধী ছাত্রদের মোস্ট অফ দি স্টুডেন্ট হলো পার্টিসিপেশন হলো জাতীয়তাবাদী ছাত্র দলের। কারণ তখন বৈষম্য বিরোধী ব্যানারটা ব্যবহার করা হয়েছিল পলিটিক্যাল কৌশলের কারণে, এবং সমস্ত রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো, এই ইসলামী ছাত্র শিবির বলেন, বামপন্থী ছাত্র সংগঠনগুলো বলেন, অন্যান্য ছাত্র সংগঠনগুলো, সবাই কিন্তু এর মধ্যে ছিল। কিন্তু যখন অভ্যুত্থানটা হয়ে গেল, তারপরে যখন ক্রেডিট ক্লেমের সিনড্রোম তৈরি হলো, তখন কিন্তু আমাদের বিভক্তিটা তৈরি হলো। এবং আরেকটি দেখেন, আরেকটি কথা না বলে পারছি না, কেন আপনারা তো তাদের সাহায্যই করলেন, এটা তৈরি হলো। আমরা ক্ষেত্র তৈরি করলাম, জমিন তৈরি করলাম। এবং আপনি কি মনে করেন যে দেখেন, যদি এই মাফিয়া যদি কোটা আন্দোলনটা মেনে নিত, আমরা কি ছাত্রদেরকে চাকরি দিত, তাহলে কি আপনি মনে করতেন যে হাসিনার পতন হতো না? তারপরেও হাসিনার পতন হতো, কারণ রাজনৈতিক দলগুলো তখনও আপনারা হয়তো আন্দোলন সংগ্রামী ছিল। আপনারা 17 বছর চেষ্টা করেছেন, হয়তো আরো 34 বছর লাগতো আর কি। এটা কিন্তু খালেদ ভাই আপনি এভাবে বলতে পারেন না, কারণ 17 বছর ব্যাপী আমরা অবিরাম আন্দোলন করেছি। আমরা সেই 12 সাল থেকে আমি আবার আপনার কাছে আসবো, আমরা কি এটা উল্টা সাইড থেকে দেখতে পারি যে বিএনপি হঠাৎ করে ওদেরকে বলতে থাকলো যে তোমরা খালি গোলটা দিছো, বাকি সবকিছু আমরা তৈরি করছি, তোমাদের এটাকে বিএনপি বলা আগে শুরু করছে না? এটা একটা ন্যারেটিভকে বানিয়েছে। কিন্তু আমাদের বক্তব্য হলো যে আমরা 12 সাল থেকে এই সরকার যখন ফ্যাসিবাদে পরিণত হলো, 18 সালে যখন মাফিয়ায় পরিণত হলো, আমরা 12 সালে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ডেকেছি, কেউ আসছে কেউ আসেনি। 18 সালেও ডেকেছি, কেউ আসছে কেউ আসেনি। 24 সালে যখন সবাই আসলো, তখন আমরা ফাইনালি হাসিনাকে বিদায় করতে সক্ষম হলাম। এখন হেলাল ভাই, এই ব্যাপারটা পরিষ্কার। আমি একটু এই প্রশ্ন নিয়ে আমি একটু মাসুদ ভাইয়ের কাছে যেতে চাই। মাসুদ ভাই, আন্দোলনের মধ্যে কিন্তু বিএনপির শুধু 34 দিনের অংশগ্রহণ না, 17 বছরের ত্যাগ তিতিক্ষা, তাদের প্রচুর লোকের গুম হওয়া, মামলার মধ্যে থেকে পড়ে সর্বশান্ত হওয়া, বিভিন্ন জায়গা থেকে চাকরিচ্যুত হওয়া, পড়ালেখা শেষ করতে না পেরে রাস্তা রাস্তা ঘুরে নানা ধরনের অবদান রয়েছে। এবং এই যে কোটা আন্দোলনের মধ্যে যখন এই বাচ্চা ছেলে মেয়েরা মার খেতে শুরু করেছে, তখনও কিন্তু বিএনপি ঝুঁকি নিয়ে, রিস্ক নিয়ে বিভিন্ন কাজ করেছে। কিন্তু আমরা কিন্তু খুব দেখলাম যে এদের মধ্যে থেকে সম্পর্কটা বেশি হয়েছে আপনাদের সঙ্গে, অর্থাৎ জামায়াত শিবিরের সঙ্গে। আমরা দেখলাম যে প্রত্যেকটা শিক্ষাঙ্গনে জামায়াতের কথা মতো বা জামায়াত যাদেরকে নিয়োগ করতে চায় সেই রকম ভিসি, প্রক্টর, প্রভিসি সেরকম আসতেছেন। স্বাস্থ্যক্ষেত্রে আমরা দেখতেছি যে জামায়াতের দেয়া লিস্ট দিয়ে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় এটি পদায়ন হচ্ছে। তারপরে কিছুদিন পরে আমরা দেখলাম সমন্বয়করা ওপেনলি বলতেছেন যে জামায়াত শিবিরই আসলে আমাদেরকে এখানে সাহায্য করেছে। সমন্বয়কদের মধ্যে এটা আপনারা উল্লেখযোগ্য অংশ দেখলাম যারা স্লিপিং এজেন্ট হয়ে ছাত্রলীগের মধ্যে ছিল। এটাকে আপনি কিভাবে দেখেন? যে আপনি কি মনে করেন জামায়াত শিবিরের নেতৃত্বে যদি এই আন্দোলন হতো, তাহলে এই আন্দোলন সফল হতো? ধন্যবাদ খালেদ মাহমুদ ভাই। দুটো বিষয়, একটা হচ্ছে প্রথমত